নীতিন গডকরি সবসময় খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এখন ইথানলই আমাদের ভবিষ্যৎ। পেট্রোলে ইথানল মিশিয়ে আমরা আমাদের বাতাসকে আরো দূষণমুক্ত করতে পারব। কিন্তু সম্প্রতি আমি সার্থক গোস্বামীর তৈরি করা একটা ভিডিওতে দেখেছি, এই ইথানল তৈরি করার কলকারখানায় ভারতবর্ষের একটা আস্ত গ্রামকে একদম দূষিত করে তুলেছে। জায়গাটির নাম হলো বার্নিহাট, যা আসামের মেঘালয়ে অবস্থিত। আসাম, মেঘালয় নামগুলো শুনলেই আমাদের মনে হয় প্রকৃতির সান্নিধ্যের কথা, অথচ ইথানল তৈরির ফ্যাক্টরি সেখানে স্থাপন করার পর আস্ত গ্রামটি হয়ে উঠেছিল দূষিত। একটা পরিসংখ্যান শুনলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেখানে মানুষের শ্বাস প্রশ্বাসের নিরাপদ সীমা মাত্র 5, সেখানে এই বার্নিহাটের দূষণের মাত্রা গিয়ে পৌঁছেছিল 128-এ। একজন মানুষের যতটা পরিষ্কার বাতাস পাওয়ার কথা, এই বার্নিহাটের বাতাসে তার থেকে প্রায় 25 গুণ দূষিত বাতাস ঘুরে বেড়াচ্ছে। IQR নামের একটি পরিবেশ বিষয়ক সংস্থা বার্নিহাট এলাকাটিকে পৃথিবীর অন্যতম দূষিত এলাকা হিসেবে গণ্য করেছে। দিল্লিতে দূষণ যেখানে মূলত শীতকালে বাড়ে, সেখানে এই বার্নিহাটের দূষণ সারা বছর একই রকমভাবে পর্যায়ক্রমে বাড়তেই থাকে। এখানকার মানুষজন সঠিকভাবে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারেন না। সার্থক দেখিয়েছেন এখানকার দূষণের আসল রূপ। দূর থেকে সবকিছুই খুব সুন্দর দেখায়, কিন্তু কাছে গিয়ে দেখলে প্রতিটি পাতার ওপর কালো ধুলোর একটি স্তর জমে রয়েছে। তিনি একটি পাতা হালকা করে মুছতেই তার হাত পুরো কালো হয়ে গেল। সেখানকার মানুষ নিজেরা চাষ করা সবজিও 3-4 বার ধুয়ে নেন, তবুও সেই কালো ময়লা পুরোপুরি দূর হয় না। এখন প্রশ্ন হলো, মেঘালয়ের মতো এত পরিষ্কার একটি জায়গায় এই বিষাক্ত দূষণ এলো কোথা থেকে? বিষয়টি হলো, বার্নিহাট মেঘালয়ে হলেও এটি আসামের গুয়াহাটি শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে প্রায় 80টি উচ্চমাত্রার দূষণ সৃষ্টিকারী কারখানা রয়েছে। তার ওপর এখানকার ভূপ্রকৃতি বাটির মতো নিচু, তাই ধোঁয়া উপরে উঠে বেরিয়ে যেতে পারে না, বরং ওই এলাকাতেই আটকে থেকে যায়। আর এই কারখানাগুলোতে কি তৈরি হয়? ইথানল, যা পেট্রোলের সঙ্গে ব্যবহার করা হয় গাড়ি থেকে উৎপন্ন যে ধোঁয়া তার দূষণ কমানোর জন্য। এত বেশি ইথানল উৎপাদনের জন্য বর্তমানে ভারতকে বিদেশ থেকে বিশাল পরিমাণে ভুট্টা আমদানি করতে হচ্ছে। একবার ভেবে দেখুন, যেই ভুট্টা গবাদি পশু বা বিভিন্ন প্রাণীদের বা মানুষদের খাবার হিসেবে ব্যবহার করা হতো, সেই ভুট্টাই এখন ভারতকে বিদেশ থেকে রপ্তানি করতে হচ্ছে। এছাড়া 1 লিটার ইথানল তৈরি করতে প্রায় 8 থেকে 12 লিটার জলের প্রয়োজন হয়। এই তথাকথিত গ্রিন ফুয়েল আসলে গাড়ির ধোঁয়া নির্গমনের সময় দূষণের মাত্রাকেই শুধু কিছুমাত্র কমায়, কিন্তু এর পরিবর্তে এই ইথানল যখন আমরা তৈরি করছি, সেই সময় তার থেকেও বেশি পরিমাণ দূষণ সৃষ্টি করে থাকে, যা কিন্তু একটা ভয়ানক ধ্বংসাত্মক ইঙ্গিত আমাদের জন্য বয়ে আনতে পারে। আগে বার্নিহাট গ্রামের যে মানুষরা খোলা বাতাসে স্বচ্ছন্দে শ্বাস প্রশ্বাস নিতে পারতেন, এখন তারাই দরজা জানলা খুলতেও ভয় পায়। এখানে আমি একটা বিষয়কে পরিষ্কারভাবে বলতে চাই, কোনো মানুষের মৃত্যুকেই কখনোই কোনো কলকারখানার সঙ্গে সরাসরি যুক্ত করা যায় না। এর জন্য প্রয়োজন প্রমাণের, চিকিৎসা ভিত্তিক বিজ্ঞানসম্মত প্রমাণ, আর তার জন্য আমাদের কাছে রয়েছে পরিসংখ্যান। সরকারের নিজস্ব তথ্য অনুযায়ী যেখানে প্রায় 2082 জন মানুষ শ্বাসজনিত রোগে ভুগছিলেন, 2024 সালে সেই সংখ্যাই বেড়ে দাঁড়ায় 3681 জন। মাত্র 2 বছরের মধ্যেই 77% বৃদ্ধি পেয়েছে সংখ্যাটা। একটি বৈজ্ঞানিক প্রতিবেদনে বলা হয়েছে যে এখানে বায়ু দূষণের প্রধান কারণ হলো কলকারখানাগুলো। কিন্তু আমার সবচেয়ে বেশি ক্ষোভ হয় এই ভেবে যে যেখানে একটি আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সংস্থা বার্নিহাটের দূষণের মাত্রা 128 বলে দেখাচ্ছে, সেখানে মেঘালয়ের রাজ্য সরকার সেই সংখ্যাকে মাত্র 50 বা 50-এর কাছাকাছি দেখাচ্ছে, যা প্রায় অর্ধেকেরও কম। এ তো প্রায় সংখ্যার সঙ্গে দিনে দুপুরে কারচুপির সমান। কারণ কাগজে কলমে যদি সমস্যাকে অর্ধেক দেখানো হয়, তাহলে সেই সমস্যার সমাধানের তাগিদটাও তো সেভাবে অনুভব করা যাবে না। এরপর রয়েছে আবার আসাম ও মেঘালয়ের মধ্যে দোষ চাপানোর খেলা। দূষণ হয় আসামের কারখানা থেকে, আর অন্যদিকে ক্ষতিগ্রস্ত গ্রামটি আসামের মেঘালয়ে অবস্থিত। আর এই কারণেই দুই রাজ্য একে অপরের ওপর দোষ চাপিয়ে ক্ষান্ত হয়। ধোঁয়া সীমানা পেরিয়ে গেলেও দায়িত্ব সীমানাতেই আটকে থাকে। সবচেয়ে খারাপ বিষয় হলো এগুলো প্রতিরোধ করা সম্ভব। এ ধরনের কারখানার জন্য আগে থেকেই নিয়ম রয়েছে যে ধোঁয়া পরিশোধনের জন্য ফিল্টার বসাতে হবে, বিষাক্ত বর্জ্য জল শোধন করার পরই বাইরে ছাড়তে হবে, এবং এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিও উপলব্ধ রয়েছে। আর এটা শুধু বার্নিহাটের বিষয় নয়, এটা শুধু একটা নাম যা রিপোর্টে এসেছে। ভারতবর্ষে এরকম অসংখ্য শহর রয়েছে যা দূষণের কারণে ধুঁকছে, আর সেখানেই চিন্তার বিষয়। সরকারের নজর থাকে
বড় শহর বড় ভোট ব্যাংকের দিকে, আর অন্যদিকে দূষণের ক্ষতিগ্রস্ত ছোবলে আক্রান্ত হতে থাকে এইভাবে ছোট শহর বা ছোট এলাকাগুলো, যা মানুষ জানতেই পারে না, যেগুলো কোনো সংবাদ মাধ্যমের পর্দায় কখনো ফুটে ওঠে না। আর সেই সব জায়গায় এই সার্থক গোস্বামীর মতন রিপোর্টাররা যারা পৌঁছে যায়, যারা আমাদেরকে জানতে সাহায্য করে যে বার্নিহাট আজকে ভারতবর্ষের এমন একটা শহর বা এমন একটা এলাকা যেখানে দূষণের ছোবলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষের জনজীবন। আজ বার্নিহাট হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, কাল আপনার শহরের পালা নয় তো? একটু ভেবে দেখবেন।